ওকে, সো আমরা কন্টিনিউ করছিলাম নিট এইমার্স সিরিজ 2023। এইমার্স দ্যাট মিনস যাদের এইম আছে যে নিট আমার এইম, ওটা আমার লক্ষ্য, টার্গেট, এবং 2023তেই সেটা ক্র্যাক করব। সো তাদের জন্য স্পেশাল সিরিজ আমরা এই বছরের জন্য চালু করেছিলাম। সো তার আন্ডারে অলরেডি ভিডিও পাবলিশ হয়ে আছে। সো ইউনিট ডাইমেনশন থেকে স্টার্ট করেছিলাম। আজকে ইউনিট ডাইমেনশনেরই একটা অ্যাডিশনাল পার্ট যেটা লাস্ট ভিডিওতে আমরা কমপ্লিট করতে পারিনি, তো সেটা কমপ্লিট করব। এরর ক্যালকুলেশন অ্যান্ড সিগনিফিকেন্ট ফিগার। লাস্ট 3 আর 5 ইয়ার্সে কিন্তু এখান থেকে একটা করে কোশ্চেন কমন আসছেই আসছে, হয় সিগনিফিকেন্ট থেকে আসছে, নইলে এরর পার্ট থেকে আসছে। সো এই পার্টটা আমরা দেখব, একদম ব্রহ্মাস্ত্র, শর্ট একটা ট্রিক্স দেখবো, একটা বা দুটো ফর্মুলা দেখবো, কিন্তু সব প্রবলেম সলভ হয়ে যাবে। যত সিগনিফিকেন্ট প্রবলেম থেকে যা যা দেবে, এরর থেকে যা যা দেবে, সবগুলো সলভ হয়ে যাবে। ওকে, সো খুব ছোটোই ভিডিও হবে, বেশিক্ষণ আমাদের সময় লাগবে না, আশা করি আধ ঘন্টা বা 40 মিনিটের ভিতরে পুরো টপিকটা কমপ্লিট করবো। সো থিওরিটিক্যাল কিছু ডিসকাশন থাকবে, তার সাথে সাথে থাকবে নিউমেরিক্যালস, লাস্ট ইয়ার কী টাইপের এসেছিল বা মোস্ট প্রবাবল কোশ্চেন কী হতে পারে, তো সেগুলো ডিসকাস করবো। ওকে, চলো লেটস গো। ওকে, তো সবার ফার্স্ট আমরা যেখান থেকে স্টার্ট করব, সিগনিফিকেন্ট ফিগার। সিগনিফিকেন্ট, ওকে, তো সিগনিফিকেন্ট ফিগারের কাজ কী বা সিগনিফিকেন্ট ফিগার কী করে কাউন্ট করতে হয় সেটা লাস্ট ভিডিওতে অলরেডি আমরা ডিসকাস করেছি। তো আই বাটনের লিঙ্ক থাকবে আর ডিসক্রিপশনেও লিঙ্ক থাকবে, সো প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবে। নাও আজকে আমরা ডিরেক্ট যে জায়গা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে দুটো রুল বা দুটো ফর্মুলা, যে ফর্মুলাগুলো দিয়ে সিগনিফিকেন্ট রিলেটেড সমস্ত প্রবলেম সলভ করা সম্ভব। কেমন? সো আমাদের নর্মালি যখন সিম্পল ক্যালকুলেশনগুলো করি সেখানে 4টে মেন পার্ট থাকে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। এই হচ্ছে 4টে, বেসিক্যালি এই 4 রকম জিনিসই করতে হয়। এবার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন আছে, সেগুলো অন্য জিনিস, বাট মোটামুটি মোরালেস অপারেশনগুলো সো ওই প্লাস মাইনাস বা অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন ডিভিশনের উপরে বেস করে চলে। সো সেই রকম টাইপের যখন কোনো অপারেশনগুলো করা হবে, সো ফাইনাল রেজাল্টটাই কী করে সিগনিফিকেন্টের বার করবো বা কী করে তাকে সিগনিফিকেন্টে কনভার্ট করবো, সেখান থেকে সিগনিফিকেন্ট ডিজিটটা কী করে বের হবে, তো সেই পার্টটা আমরা দেখব। সো নাও আমরা দুটো রুল শিখবো এখানে, প্লাস অ্যান্ড মাইনাসের জন্য একই রুল, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনের জন্য একই রুল। চলো ডান। নাও অ্যাডিশন আমরা ADD দিয়ে লিখছি, অ্যান্ড সাবট্রাকশন। যদি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের জন্য করি তাহলে তাদের জন্য রুল কি বলছে? সো রুল আলাদা করে আমরা জানবো না, আমরা ডিরেক্ট এক্সাম্পল দেখবো, এক্সাম্পলের সাথে রুলটা অ্যাপ্লাই করবো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তো ধরো সাপোজ আমরা অ্যাডিশনের একটা এক্সাম্পল নিচ্ছি, এনসিআরটির একটা এক্সাম্পল এনসিআরটিতে আছে। ওকে, তো সেখানে কি বলছে, আমাকে 3টে মাস দিয়ে দেওয়া হয়েছে। একজন এমনের ভ্যালু কত? মোটামুটি 436.32 গ্রাম। ওকে, এরকম একটা মাস দেয়া আছে। আরেকটা মাস M2 দেয়া আছে, সো কত? 227.2 গ্রাম। অ্যান্ড অলসো একটা থার্ড মাস দেয়া আছে M3, 0.301 গ্রাম। নাও আমাকে কী বার করতে বললো? আমাকে বলছে 3টে মাসের সাম বার করো এবং যে অ্যান্সারটা আসবে সেটা সিগনিফিকেন্টে বার করো। কী করে করবো? সিম্পলি ছোট্টোবেলার বাচ্চাদের রুল, M = M1 প্লাস M2 প্লাস M3, ভ্যালুগুলোকে বসাও, 436.32 প্লাস 227.2 অ্যান্ড অলসো 0.301 ইউনিট কি? গ্রাম। এদেরকে যদি সাম করি তাহলে মোটামুটি অ্যান্সার আসবে 663.821 গ্রাম, নিয়ার অ্যাবাউট ভ্যালু। নাও এটা যদি এতটাই সহজ হয় তাহলে তো নিটে দেবে না, বা নিটে এটা কেন দেবে? তো বাচ্চাদের সিম্পল যোগ বিয়োগ হচ্ছে। তাহলে এটাকে আমাকে কী করতে হবে? ফাইনাল অ্যান্সারটাকে সিগনিফিকেন্টে বার করতে হবে, মানে এই যে ডিজিটটা আছে এই সিগনিফিকেন্ট নাম্বারের অ্যান্সারটা বার করো। তো সিগনিফিকেন্টের রুল কি বলছে? যদি অ্যাডিশন বা সাবট্রাকশন করো, হোয়াট এভার যেটার জন্যই করো না কেন, সো তার জন্য ফাইনাল অ্যান্সারটা আমি ততটাই সিগনিফিকেন্টে হবে যেটা কিনা সবথেকে লিস্ট সিগনিফিকেন্টে আছে আফটার ডেসিমেল পয়েন্ট। কি দাঁড়ালো? আরেকবার আমরা গুছিয়ে বলি, যে গিভেন ডেটাগুলো দেয়া আছে, তো সেই ডেটাগুলো আমরা চেক করব, দিয়ে দেখব পয়েন্টের পরে সবথেকে ছোট কত ঘর সংখ্যা আছে। সো এখানে পয়েন্টের পরে কত ঘর সংখ্যা আছে? 2 ঘর। এখানে পয়েন্টের পরে কটা আছে? 1টা। এখানে পয়েন্টের পরে কটা আছে? 3টে। তাহলে সবথেকে ছোট কত? 1, দ্যাট মিনস 1 ঘর সংখ্যা। সো তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা হবে পয়েন্টের পরে সিঙ্গেল ডিজিট পর্যন্ত। দ্যাটস ওয়াই সিগনিফিকেন্টে আসবে 663.8 গ্রাম। ডান।
তাহলে সিম্পল ছোট্ট রুল, এটা আমরা সাবট্রাকশন করলেও একই রুল অ্যাপ্লাই করব। আমরা দেখব যে গিভেন ডেটা যাদের রেসপেক্টে আমি সলিউশনগুলো করছি, তো সেখানে সব থেকে লিস্ট সিগনিফিকেন্ট লিস্ট ডেসিমেল পয়েন্ট কত আছে, মানে পয়েন্টের পরে দশমিক সংখ্যার পরে সব থেকে লিস্ট ডিজিট কত আছে, লিস্ট মানে সব থেকে ছোটো। তো এটা হচ্ছে পয়েন্টের পরে এক ঘর, তো তার মানে আমার ফাইনাল অ্যান্সারটা হবে এক ঘর পর্যন্ত পয়েন্টের পরে। ওকে, সো দ্যাটস এটা অ্যান্সার। এই সেম আমরা আরও এক্সাম্পলে আসবো, জাস্ট একটা করে আমরা আপাতত কমপ্লিট করি। এটা হচ্ছে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, দুজনের ক্ষেত্রে একই রুল। নাও যদি আমাদের মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন বলে, তার জন্য রুল, চলো উইথ এক্সাম্পল। ওকে, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন দুজনের জন্য, এদের দুজনের জন্য আবার একটা সিঙ্গেল রুল অ্যাপ্লাই হবে। তো এটা আমরা এক্সাম্পলের সাথে দেখব। এনসিআরটিতে একটা প্রবলেম দেয়া ছিল, তো সেখানে কি বলছে, মাস, কোনো একটা জায়গায় মাস দেয়া আছে এম, সো তার ভ্যালু কত দেয়া আছে 4.237 গ্রাম, আর ভলিউম দেয়া আছে আয়তন ভি, সো সেটা কত দেয়া আছে 2.51 সেমি কিউব। নাও এখান থেকে আমাকে বার করতে বলছে ফাইন্ড আউট দ্য ডেনসিটি, অবশ্যই সিগনিফিকেন্ট ফিগারে। তো ডেনসিটির ফর্মুলা কি, ডেনসিটির রো ইকুয়ালস টু আমরা লিখি মাস বাই ভলিউম, তাহলে বসিয়ে দাও, এটা হচ্ছে ডেনসিটি। নাও মাসের ভ্যালু কত বসাবো 4.237, ভলিউম বসাবো 2.51। অবভিয়াসলি অ্যান্সারটা একের বেশি আসবে এবং সেই ভ্যালুটা আসে অলমোস্ট 1.68804 গ্রাম পার সেমি কিউব। বাট এটা তো সিম্পল ক্যালকুলেশন, বাচ্চাদের ক্যালকুলেশন, তাহলে নিশ্চয়ই নিটে আমাকে এইটুকু করতে দেবে না। অবশ্যই চারটে যে অপশান থাকবে তার ভিতরে এরকম একটা অপশান থাকবে, কিন্তু এটা কিন্তু মোটামুটি রাইট অপশান নয়, বিকজ এটা সিগনিফিকেন্টে করিনি, সিম্পলি ভাগ করেছি। তাহলে এই ক্ষেত্রে রুল কি বলছে, আগেরটাই আমরা দেখেছিলাম পয়েন্টের পরে সব থেকে ছোটো ডিজিট কত আছে, আর এবার দেখব ওভারঅল টোটাল নাম্বারের ভিতরে লিস্ট সিগনিফিকেন্ট কত আছে। তো সিগনিফিকেন্ট কত, নন জিরো ডিজিটরা সবাই সিগনিফিকেন্ট হয়, এটাও নন জিরো, এটাও নন জিরো, এটাও নন জিরো, এটাও নন জিরো, কেউই জিরো নয়। তো তাহলে এখানে টোটাল সিগনিফিকেন্ট ফিগার কত আসবে 1 2 3 4, চারটে। এখানে টোটাল সিগনিফিকেন্ট কত আসবে 1 2 3, তিনটে। তাহলে ছোটো সিগনিফিকেন্ট কত হলো, তিনটে। তাহলে আমার অ্যান্সারটা আসবে পুরো দশমিকের পরে নয়, কিন্তু পুরো সংখ্যাটাই 3 ঘর পর্যন্ত বা 3 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত আমার অ্যান্সার আসবে। তাহলে 3 সিগনিফিকেন্ট পর্যন্ত 1.68, 1 2 3, 3 সিগনিফিকেন্ট। বাট এখানে 8-8-এর পরে এখানে একটা আরেকটা 8 আছে যেটা গ্রেটার দ্যান 5, তাহলে রাউন্ড আপ করতে হবে, রাউন্ড আপ করলে আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে 9 গ্রাম পার সেমি কিউব। ব্যাস ডান, তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। তাহলে আমাকে কী চেক করতে হবে, যোগ বা বিয়োগের ক্ষেত্রে দশমিকের পরের সংখ্যা কাউন্ট করতে হয় ডেসিমেল পয়েন্টের পরে, আর মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের রুলের ক্ষেত্রে আমাকে টোটাল সিগনিফিকেন্টগুলো কাউন্ট করতে হবে, দিয়ে দেখতে হবে সব থেকে ছোটো সিগনিফিকেন্টের কত আছে। তো আমার ফাইনাল অ্যান্সারটা হবে তত পর্যন্ত, দ্যাট মিনস সব থেকে ছোটো 3 ঘর, 1 2 3, ফাইনাল অ্যান্সারটা 1 2 3, 3 সিগনিফিকেন্ট পর্যন্ত। আর সিগনিফিকেন্টে আমি আবারও বলছি রুল কি, কতগুলো সিগনিফিকেন্ট, কে সিগনিফিকেন্ট নয় কী করে বুঝবো, অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবে, আই বাটনের লিঙ্ক আছে। ওকে, সো ব্যাস এই হচ্ছে কাজ। এছাড়াও আরও কিছু অ্যাডিশনাল প্রবলেম যেটা লাস্ট ইয়ারে এসছে সেরকম টাইপেরও কিছু দেখতে পারি। চলো, এখানে একটা কোশ্চেন আছে, তো এই শিটটা গ্রুপে দেওয়া থাকবে, সো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সো সেখান থেকে টেলিগ্রামে চলে যাবে, এটা ডাউনলোড করে নেবে। ওকে, সো ফার্স্ট কোশ্চেনের দাবি কি বলছে, কোনো একটা জায়গায় আমাদের একটা লেন্থ দেওয়া আছে L ইকুয়ালস টু 4.221, আর কি দেওয়া আছে এত সেন্টিমিটার, অবশ্যই সেন্টিমিটার ইউনিটে আছে, আর ব্রেথ B ইকুয়ালস টু দেওয়া আছে 2.1 সেন্টিমিটার। আমাকে তাহলে বার করতে বলছে দেন ফাইন্ড আউট L প্লাস B, এটা কত। তার মানে এটাকে কী ইউজ করছি, যোগ, অ্যাডিশান। অ্যাডিশানের জন্য রুল কি, গিভেন যে ডেটাগুলো থাকবে সেখান থেকে আমাকে কাউন্ট করতে হবে পয়েন্টের পরে সব থেকে লিস্ট কত আছে, পয়েন্টের পরে কত 1 ঘর, এখানে কত 3 ঘর, তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কত হবে 1 ঘর পর্যন্ত। তাহলে আগে সবার আগে এটাকে সলভ করার আগে আমি চেক করব 1 ঘর পর্যন্ত কোথায় কোন অ্যান্সারগুলো দেওয়া আছে। সো ফার্স্ট অপশানে আমার এখানে কী আছে, অপশান এতে আছে 6.31, অপশান বিতে আছে 6, অপশান সিতে আছে 6.62 অ্যান্ড অপশান ডিতে আছে 6.3। তাহলে চোখ বন্ধ করে এটা পয়েন্টের পরে 2 ঘর, অ্যান্সার হবে না, পয়েন্টের পরে কিছু নেই, অ্যান্সার না, পয়েন্টের পরে 2 ঘর, তাহলে এরা কেউই অ্যান্সার নয়। কিছু যোগ বিয়োগ করার দরকারই নেই, আমি কারেক্ট অ্যান্সার বলে দিতে পারি 6.3 আসবে। হোয়াই, বিকজ আমার ফাইনাল অ্যান্সারটা সব থেকে লিস্ট পর্যন্ত আসে, আর এখানে 10 মিনিটের পরে 1 ঘর মাত্র একটা অপশানে স্যাটিসফাই করছে, আর বাকি যোগ বিয়োগ করার কোনো দরকারই নেই, ডিরেক্ট এখান থেকে অ্যান্সার দিয়ে চলে আসবো। ওকে, সো এই হচ্ছে শর্টকাট। সো ফটাফট এরকমভাবে দেখবো।
নেক্সট এখান থেকে আমরা একটা কোশ্চেন করতে পারি। ওকে চলো, সো একদম শর্টকাট না, 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিতরে সলভ হয়ে যাবে। সো শুধু একটুখানি বুঝতে হবে, অ্যাটেনশান দিতে হবে এখানে। কোশ্চেন নাম্বার 2তে কী বলছে, লেন্থ অ্যান্ড ব্রেথ এখানেও দেওয়া আছে হবে মেটাল শিটার লেন্থ L ইকুয়ালস টু 4.28 মিটার অ্যান্ড ব্রেথ B ইকুয়ালস টু 2.06 মিটার। ওকে ডান। বলছে তাই এরিয়া অফ দ্য শিট আপ টু কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার, আপ টু কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার আমাকে বার করতে হবে। এরিয়ার ফর্মুলা কি, এরিয়াকে আমরা কী লিখি, এরিয়া মানে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, সো দ্যাটস ওয়াই L ইন্টু বি। তাহলে যখন ইন্টুর ফর্মুলা করছি তখন আগে কী চেক করব, আগে চেক করব পয়েন্টের পরে সব থেকে টোটাল লিস্ট সিগনিফিকেন্ট কত আছে, 1 2 3, তিনটে সিগনিফিকেন্ট 1 2 3, এই জিরো দুটো নন জিরোর মাঝখানে আছে, তাহলে ও কাউন্ট হবে। তাহলে এখানেও সিগনিফিকেন্ট যে তিনটে, এখানেও তিনটে, তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা হবে 3 সিগনিফিকেন্ট পর্যন্ত। তাহলে প্রথমেই দেখা যাচ্ছে অপশান সি অ্যান্ড অপশান ডি বাদ, কারণ অপশান সিতে আছে 4 সিগনিফিকেন্ট, অপশান ডিতে আছে 4 সিগনিফিকেন্ট, তাহলে এই দুটো বাদ। তাহলে অপশান এ আর বির ভিতরে আমার অ্যান্সার আসবে। ওকে, তো আমি সিম্পলি এদেরকে ইন্টু করে দাও, যদি করো 4.28 ইন্টু 2.06, এটা করলে কত আসবে, মোটামুটি 8.818 এরকম টাইপের কিছু আসবে, বা এই সামথিং এরপরে আরেকটা থাকবে। সো কত হচ্ছে, এইরকমই আসবে মেবি। ওকে, সো রাউন্ড ফিগার এরকম ধরে নেবে, এরকম কাছাকাছি কিছু আসবে, তোমরা ক্যালকুলেশন করে নেবে এখান থেকে। ওকে, সো নাও যদি এইরকম ডিজিট আসে, এখানে 8 পরে আরও একটা ডিজিট থাকতে পারে, 6 × 8 48, হ্যাঁ লাস্টের একটা ডিজিট তো 8 থাকবেই থাকবে, আর বাকি আগে পিছের ডিজিট হতে পারে। মোটামুটি রাউন্ড ফিগারে করলে, আমি তো অ্যাপ্রক্সিমেশনে করছি, সো এরকম একটা ডিজিট আসবে 8.818 মিটার স্কোয়ার মতো। তাহলে আমাকে এখানে কী করতে হবে, ফাইনাল অ্যান্সারটা 3 ঘর পর্যন্ত আসা উচিত, 1 2 3। তাহলে এখানে আছে কত 1, রাউন্ড আপ করতে হবে, পরের ডিজিটটা গ্রেটার দ্যান 5, দ্যাটস আগের সাথে যোগ করে দাও, 8.82 মিটার স্কোয়ার। তার মানে কারেক্ট অপশান হচ্ছে অপশান বি, 8.82 মিটার স্কোয়ার। ব্যাস ডান। এই ছোট্ট লাইন শুধু একটা গুণ করো, সিগনিফিকেন্টের কনসেপ্টটা মাথায় রাখো, এত সহজে কিন্তু এই জিনিসগুলো হয়ে যাবে। ওকে, সো এরকম আরও অনেক প্র্যাকটিস শিট আমি গ্রুপে দিয়ে দেবো, সো গ্রুপ থেকে কালেক্ট করে নেবে অবশ্যই। সো এইগুলো এরকমভাবে সলভ করবে, দেখবে সবগুলো হয়ে যাবে এখান থেকে। তো এই হচ্ছে সিগনিফিকেন্ট, এই দুটো জিনিসই মাত্র কাজ করে। এর সাথে এখানে আরেকটা জিনিস এই চ্যাপ্টার থেকে যেটা ইম্পর্টেন্ট, এরর অ্যানালিসিস বা এরর ক্যালকুলেশন। তো এরর ক্যালকুলেশন কী করে করতে হয়, এররের ভিতরে অনেক খুঁটিনাটি আছে, বাট যেগুলো আমাদের মানে নিটের জন্য অন্তত লাগবে না। তো নিটের জন্য পার্টিকুলার যে জায়গাগুলো লাগবে, তো সেই জায়গাগুলো আমরা ফোকাস করব। চলো, ওকে, সো এরর ক্যালকুলেশন, এরর ক্যালকুলেশন। সো নাও ফার্স্ট যে জিনিসটা আমাদের দরকার, এরর কী জিনিস বা কেন হয়। সো এরর দ্যাট মিনস আমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করি, জির ভ্যালু বার করছি, কিছু লেন্থ বার করছি, এরিয়া বার করছি, হোয়াট এভার যাই করি না কেন, তো সেখানে কিছু না কিছু তো ভুল হয়। মানে আমরা তো পারফেকশনিস্ট নয় যে যা করবো সবটাই ঠিক 100% ঠিক, একটু ভুল হতে পারে না, এরকম সম্ভবই নয়, ভুল হতেই পারে। সেটা আমার ইচ্ছাকৃত হতে পারে, বা কোনো ন্যাচারাল ফেনোমেনন বা কোনো এফেক্ট তার জন্য হতে পারে। যেমন সাপোজ যদি জির কথা বলি, ছোটো হাতের জি, স্মল লেটার জি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা যারা গ্র্যাভিটি পড়ে এসেছি, সো তারা জানি এই জি কিন্তু ভ্যারি করে, কিসের সাথে ভ্যারি করে, উইথ রেসপেক্ট টু হাইট জি ভ্যারি করে, উইথ রেসপেক্ট টু ডেপথ জি ভ্যারি করে, উইথ রেসপেক্ট টু রোটেশন অফ আর্থ জি ভ্যারি করে। সো তাহলে যদি আমি কলকাতায় বসে কোনো ল্যাবে যদি বসে ক্যালকুলেট করি জির ভ্যালু, তাহলে যা দেবে, আর আমি যদি দার্জিলিংয়ের কোনো ল্যাবে বসে কাজ করি, সেম ভ্যালু কিন্তু দেবে না। ওয়াই? বিকজ কলকাতা থেকে দার্জিলিং কিন্তু অনেক অনেক উঁচুতে আছে, সো দ্যাটস ওয়াই অল্টিটিউডের জন্য বা হাইটের জন্য কিন্তু জির ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাও কাইন্ড অফ এরর। ধরো সাপোজ আমরা যে এখন তো ইউজ করি, আগে খুব কাঠের স্কেল, দ্যাট মিনস উডেন যে স্কেলগুলো হতো সেগুলো খুব চল ছিল, তারপরে পরে প্লাস্টিক খুব প্রচলন হলো, এখন আবার স্টিলের স্কেলগুলো ইউজ হয়, দ্যাট মিনস মেটালিক স্কেল। তো আমাদের নর্মাল কী জানি, মেটালের একটা প্রপার্টি আছে, যদি একে যদি সাপোজ এটা একটা স্কেল, একে যদি টেম্পারেচার দাও এর এক্সপানশন হবে, মেটালের প্রপার্টি তাই। আবার যদি টেম্পারেচার রিডিউস হয়ে যায়, তাহলে এখানে কন্ট্রাকশন হবে, মানে লেন্থ ছোটো হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। সো তাহলে আমি যদি মেটাল স্কেল নিয়ে কোনো কিছু লেন্থ মাপি, সামথিং এখান থেকে এই পর্যন্ত লেন্থ কতটা মাপলাম, তাহলে গরমকালে যখন এটাকে মাপছি, ফ্র্যাকশনাল অ্যামাউন্ট হলেও একটু এরর হবে, বিকজ মেটাল স্কেলটা এক্সপানশন হয়ে গেছে। আবার যদি শীতকালে মাপি, তাহলে উইথ রেসপেক্ট টু সামার বা এই হট যে সিজন, তো তার রেসপেক্টের কি আবার এরর দেবে, মানে কম ভ্যালু দেবে। সো দ্যাট মিনস এরর বেশি হোক বা কম হোক এরর দেবে। তো এরকম ধরো কারোর চোখে পাওয়ার আছে চশমায়, যেমন আমার আছে। সো তাহলে আমি যখন কোনো একটা ডিজিট দেখবো, সো খালি চোখে যদি দেখি তো সিঙ্ক্রোনাইজ করতে পারবো না ঠিকঠাক,
তার মানে একজন সুস্থ মানুষ যার চোখে পাওয়ার নেই, সে যেভাবে সিঙ্ক্রোনাইজ করছে বা সে ডিজিটটাকে যেভাবে আইডেন্টিফাই করছে, পজিশনটাকে যেভাবে আইডেন্টিফাই করছে, যার চোখে পাওয়ার আছে, সে কিন্তু করতে পারবে না, এরর আসবে। দ্যাট মিনস ত্রুটি থাকবেই থাকবে। তো সেই ত্রুটিগুলোকেই আমরা ক্যালকুলেশন করব উইথ রেসপেক্ট টু সাম নিউমেরিক্যালস অর নিউমেরিক কিছু ফর্মুলা আছে যেগুলো একদম পুরো শর্টকাট, জাস্ট অ্যাপ্লাই করো, ওই ভ্যালুটা বার করতে কত কত এরর আছে সেগুলো বেরিয়ে যাবে। তো এই রকম জিনিসগুলো আমরা এই এররের আন্ডারে দেখব। তো এররে যে জিনিসটা আমাদের এক্সামে দেয় সবসময় পার্সেন্টেজ এরর। তো এই পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করতে গেলে সবসময় আমার একটা ইকুয়েশান চাই, উইদাউট ইকুয়েশান আমরা এটা ক্যালকুলেট করতে পারবো না। মানে আমাদের এক্সামে যত কোশ্চেন দেবে একটা করে ইকুয়েশান থাকবে, হয় ডিরেক্ট ইকুয়েশান ফর্মে দেওয়া থাকবে, দিয়ে বলবে এই কোয়ান্টিটিগুলোর এরর তো, তাহলে এটা বার করতে এরর কত বার করো এরকম। আর আদারওয়াইজ কিছু ডিজিট এমন বলে দেবে যেটা দিয়ে ফর্মুলা ডিরেক্ট নেই, বাট ফর্মুলা বানানো সম্ভব। তো আমরা দুটো কেসই দেখব, ফর্মুলা ডিরেক্ট যদি দেওয়া থাকে তাহলে কী করে এরর বার করতে হয়, আর যদি ফর্মুলা না থাকে তাহলে কী করে বানাতে হয় ফর্মুলা। ওকে, সো আমার লেখাগুলো বেঁকে বেঁকে গেছে সব দেখছি। ওকে, সো নাও ইকুয়েশন কত রকমের হতে পারে, প্লাস মাইনাস ইকুয়েশন হতে পারে, মাল্টিপ্লিকেশন ডিভিশন ইকুয়েশন হতে পারে। তো আমরা সব রকম দেখব। সো প্রথমে কেস অন, ধরো সাপোজ আমার একটা কোনো গিভেন ইকুয়েশন আছে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি। বললো এ ক্যালকুলেট করতে এরর কত, সাপোজ কিছু একটা ধরে নাও, এরর অফ এ, সেটাকে আমরা কীভাবে লিখি, ডেল এ। এই ডেল সাইনটা ইউজ করে সবসময় এররকে বোঝানোর জন্য। সিমিলারলি এটাকে আমরা লিখব ডেল বি। নাও তাহলে এক্স ক্যালকুলেট করতে কতটা এরর আসবে, অতএব এরর অফ এক্স, সেটা ইকুয়ালস টু কী লিখবো, এরর মানে হচ্ছে ত্রুটি। আমি কালকে টাকা গুনছিলাম, সাপোজ 10,000 টাকা গুনছিলাম, গুনতে গুনতে একটা নোট ভুল গুনেছিলাম, মানে একটা নোট হয়তো কাউন্ট করা হয়নি, তার মানে ত্রুটি, ওটা ভুল। ধরো পরের দিন আমি আবার ক্যালকুলেট করতে করতে সেখানে দুটো নোটের ক্যালকুলেশন ভুল হলো, দুটো নোট আমি কাউন্ট করতে ভুলে গেলাম, তাহলে সেটাও ত্রুটি। তার মানে এমন নয় যে কালকের ওটাও অল্প একটা নোটের ভুল, তো তাহলে ওটা ত্রুটি না, দুটো নোটের গুনতে ভুল করেছে তাহলে এটাই ত্রুটি, এমন তো নয়। ত্রুটি মানে ত্রুটি, ভুল মানেই ভুল, সেটা সবসময় ভুলের খাতায় যোগ হতে হতে যাবে। সে তুমি কালকে এত বড় একটা ভুল করো আর আজকে এত একটা ছোটো ভুল করো, ভুল তো ভুলই, তাহলে ভুলের খাতায় সবসময় কী হবে, যোগ হবে। তাহলে আমার ইকুয়েশন প্লাস আছে কি মাইনাস আছে সেটা দেখার কোনো দরকার নেই, আমরা সবসময় এরারে কী করব, যোগ করব। তাহলে এ বার করতে ত্রুটি এত, আর বি বার করতে ত্রুটি ডেল বি, তাহলে টোটাল এক্স নির্ণয় করতে ত্রুটি কত, এর এরর যোগ এর এরর, এটাকে হচ্ছে ত্রুটি ফর্মে লিখবো। যদি ইকুয়েশন এইরকম না থেকে আমরা যেটা এখনই বলছিলাম এক্স ইকুয়ালস টু এ মাইনাস বি থাকতো, মাইনাস তো এটা ইকুয়েশনের জন্য, কিন্তু এ নির্ণয় করতে যেটা ত্রুটি আর বি নির্ণয় করতে যেটা ত্রুটি সেটা আমার টোটাল এক্স ক্যালকুলেশনে কি বিয়োগ হিসাবে আসবে, একদমই না, ভুল তো ভুলই, তাহলে ভুলের খাতায় যোগ হয়ে যাবে সবগুলো। তাহলে এর ক্ষেত্রে আমরা লিখব এরর অফ এক্স ইকুয়ালস টু ডেল এ প্লাস ডেল বি। ওকে, সরি। তো দেখবে যখন আমরা এরর ক্যালকুলেট করি তখন সবসময় আমরা প্লাস মাইনাস ইউজ করি, প্লাস মাইনাস ডেল এ, প্লাস মাইনাস ডেল বি, এরকম টার্মগুলো আমরা ইউজ করি। ওকে, তার মানে এই যে ত্রুটিটা যেটা আমরা নির্ণয় করছি এদের আগে সবসময় একটা করে প্লাস মাইনাস সাইন ইউজ করা হয়, প্লাস মাইনাস, এদের সবার আগে একটা করে প্লাস মাইনাস ইউজ করা হয়। ওয়াই প্লাস মাইনাস কেন, মানে ত্রুটি তার মানে পজিটিভিটিও আছে নেগেটিভিটিও আছে, দ্যাট মিনস পজিটিভ টাইপ অফ হতে পারে, নেগেটিভ টাইপ অফ হতে পারে। কেমন জিনিস, ধরো সাপোজ আমি এখান থেকে মুভ করা শুরু করেছিলাম এই বিন্দু থেকে বি বিন্দুতে আসার কথা, তাহলে কি হলো, একটা কেস হতে পারে আমি ব্রেক মেরেছিলাম বা টাইম ঠিক জায়গায় থামেনি, দিয়ে সি বিন্দুতে এসে থামলো, এটাও ত্রুটি মানে ভুল। আবার ধরো এত তাড়াতাড়ি ব্রেক মেরে ফেলেছি যে অনেক আগে এসেই থেমে গেল ডি বিন্দুতে, তাহলে দুটোই তো ভুল, কিন্তু দুটো ভুলকে আইডেন্টিফাই করবো কী করে, তাহলে একটাকে যদি পজিটিভ বলি তাহলে আরেকটাকে কী বলবো, নেগেটিভ ত্রুটি। দ্যাট মিনস একটা হচ্ছে আমার ডেস্টিনেশন বা আমার যা ভ্যালু হওয়া উচিত ছিল 2 মিটার, তার থেকে বেশি হয়ে গেছে 2.5, আরেকটা কি 2 হওয়া উচিত ছিল 1.95 হয়ে গেছে, তার মানে দুটোই ত্রুটি। সো একটা বেশি এগিয়ে আর একটা পিছিয়ে, এই হচ্ছে কাজ। ওই কারণে আমরা সবসময় প্লাস মাইনাস দিয়ে লিখি ত্রুটিগুলোকে। ওকে, সো এগুলো যদি এক্সাম্পলের ফরম্যাটে রাখি তাহলে কেমন এর এক্সাম্পল হতে পারে বা কোশ্চেন কী টাইপের হতে পারে, চলো। ওকে, সো আজকে আমার ঘেমে ভিজে একাকার অবস্থা, বিকজ আমি একদম পুরো ডে টাইমে শ্যুট করছি, এখন তীব্র গরম এখানে। চলো নাও, ধরো আমাকে বললো রেজিস্ট্যান্স দেয়া থাকলো কোনো একটা জায়গায়, রেজিস্ট্যান্স
রেজিস্ট্যান্স একজন হচ্ছে R1 প্রাইম, যার ভ্যালু কত এরকমভাবে লেখা আছে 10 প্লাস মাইনাস 0.2 ওহম। আরেকটা রেজিস্ট্যান্স দেওয়া আছে R2 প্রাইম 5 প্লাস মাইনাস 0.1 ওহম। নাও বললো এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে কানেক্ট করছি, তাহলে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো তার ভ্যালুটা কত? ওকে, সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তার ফর্মুলা কি? আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস আমরা লিখি দিস ওয়ান। তাহলে যখন এই দুটোকে যোগ করছি তাহলে এখানে তো একটা প্লাস মাইনাস দিয়ে আছে, তাহলে এদেরকে যোগ করব কি করে? এইরকম টাইপের ইকুয়েশন থাকলে খেয়াল করতে হবে প্রথম যে পার্টটা আছে এটা হচ্ছে তার অ্যাবসলিউট ভ্যালু বা রিয়েল পার্টটা, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ABS অ্যাবসলিউট ভ্যালু, আর এই পার্টটা যেটা থাকে প্লাস মাইনাস দিয়ে এটা হচ্ছে তার এরর পার্ট। এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাবসলিউট ভ্যালুগুলোকে অ্যাবসলিউটের মতো করে যোগ করব, যেমন ইকুয়েশন থাকবে এখানে যোগ আছে বলে অ্যাবসলিউট ভ্যালুটাকে অ্যাবসলিউটের মতো যোগ করব, আর এরর পার্টগুলোকে এরর পার্টের মতো যোগ করব। তাহলে এখানে কী হয়ে যাবে 10 প্লাস 5 15 প্লাস মাইনাসের জন্য প্লাস মাইনাস রুল ইউজ করব, আর এখানে কত 0.2 যোগ 0.1। আমরা কি বলেছি এরর সবসময় যোগ হয়, সো দ্যাটস ওয়াই বসিয়ে দাও। তাহলে 15 প্লাস মাইনাস 0.3 ওহম। ওকে ডান। তো এই হচ্ছে আমাদের এররের কাজ। সো এররকে সবসময় এইভাবে ফাইন্ড আউট করতে। তাহলে এখানে কি হলো, ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা পেলাম তার রিয়েল পার্ট বা অ্যাবসলিউট পার্টটা হয়ে গেলো 15। তাহলে 15 ওহমের থেকে হয় 0.3 বেশি হবে বা 0.3 কম হবে। তাহলে আমার যেটা ফাইনাল ইকুইভ্যালেন্ট বেরোবে সেটা ক্যালকুলেট করতে আমার কত হতে পারে, আইদার কেউ বার করতে পারে 15.3 আর নলে 14.7। ওকে, সো এই হচ্ছে কাজ। তো এররে প্লাস মাইনাস টাইপের ইকুয়েশন থাকলে এইভাবে আসে। নাও আসল যে জায়গাতে আসছি, যে কোশ্চেনগুলো বেশি বেশি এক্সামে আসতে দেখা গেছে। ওকে ওকে, সো ইকুয়েশন যদি এমন থাকে, আমরা এই পার্টটা মুছে দিই। ধরো এটা 3rd নম্বর ইকুয়েশন x ইকুয়ালস টু a/b এই ফরম্যাটে দিল, তাহলে কি করে বার করব? এখানে ধরো বললো পার্সেন্টেজ এরর অফ a, সেটাকে কিভাবে লেখা হয়? এটাকে লেখা হয় del a বাই a, এরর ডিভাইড বাই তার অ্যাকচুয়াল ভ্যালু। ব্যাংকে টাকা রেখেছি, কত পার্সেন্ট লাভ হয়েছে বা লস হয়েছে, এখন কত পাচ্ছি, দ্যাট মিনস ইনভেস্টমেন্ট মাইনাস আমি এখন কত পাচ্ছি, তার মানে লভ্যাংশ যেটা আছে ডিভাইড বাই অ্যাকচুয়ালি গিভেন কত ইনপুট দিয়েছিলাম কত ইন্টু 100 পার্সেন্টেজে করার জন্য। তাহলে এরর ডিভাইড বাই তার অ্যাকচুয়াল ভ্যালু ইন্টু 100, এটাকে বলা হয় পার্সেন্টেজ এরর অফ এ। একই রকমভাবে পার্সেন্টেজ এরর অফ বি, সেটাকে কত লিখবো, del b বাই বি ইন্টু 100। এটা হচ্ছে লেখার রুল, এবং কোশ্চেনে এইরকমভাবেই দেওয়া থাকবে। দ্য পার্সেন্টেজ এরর অফ এ বা পার্সেন্টেজ এরর অফ বি ইজ 2% বা 3%। তার মানে পুরো এই ভ্যালুটার মানে হচ্ছে 2% বা পুরো এই ভ্যালুটার মানে হচ্ছে 3%। তাহলে এখন এরকম দিয়ে আমার বার করতে দেবে কি, নাও ফাইন্ড আউট পার্সেন্টেজ এরর অফ এক্স, এই জিনিসটা আমাকে বার করতে দেবে। তাহলে তার রুল কি, পার্সেন্টেজ এরর বলছে, তার মানে del x বাই এক্স ইন্টু 100। ইকুয়েশন ডিভাইড আছে কি ইন্টু আছে আমার জানার দরকার নেই, এরর সবসময় যোগ হয়, পাতি বাংলা। তাহলে কি করব, del a বাই a ইন্টু 100 প্লাস del b বাই b ইন্টু 100, পার্সেন্টেজের জন্য একটা এরকম। তাহলে এবার যদি বলে দেয় a নির্ণয় করতে ত্রুটি 2%, b নির্ণয় করতে ত্রুটি 3%, তাহলে বসিয়ে দাও 2 যোগ 3 আর এখানে বসিয়ে দেবে পার্সেন্ট, তার মানে টোটাল অ্যান্সার আসবে 5%। ব্যাস ডান। তাহলে আমার এই ফর্মুলাটা শুধু মনে রাখতে হবে। আমরা এখনই নিউমেরিক্যালস করব, কিছু নিউমেরিক্যালস স্পেশাল নিউমেরিক্যালস দেখাবো। ওকে, সো সিমিলারলি এটা ইকুয়েশন আমি ডিভাইড ফরম্যাটে রাখলাম বলে, যদি ইকুয়েশন ইনটু ফরম্যাটে থাকতো, এইরকম যদি থাকতো, হতেই পারে a ইন্টু বি, তাহলে কী করতাম, একই রুল। আমার এ নির্ণয় করতে ত্রুটি দিয়ে দেবে, বি ক্যালকুলেট করতে ত্রুটি এররটা দিয়ে দেবে, বলবে এক্সের ত্রুটি কত, একই রুল, একই সেই যোগ হবে। এখানে ইনটু আছে বলে দুজন এরর গুণ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। ভাগ আছে বলে ডিভাইড হবে, কোনো ব্যাপার না। এরর সবসময় সাম হয়, ভুল মানে ভুলের খাতায় শুধু যোগ হতে যাবে। আজকে ভুল করেছি, কালকে ভুল করেছি, পরশু ভুল করেছি, মানে একটু একটু করে ভুল যোগ, কোনোদিন একটু বেশি যোগ হয়েছে, কোনোদিন একটু কম যোগ হয়েছে, বাট যোগই হবে সবসময়। ওকে, সো ডান। যদি ইকুয়েশন একটা স্পেশাল কেস দেখতে পারি, একটু মিক্সড ফরম্যাটে থাকে, মানে পাওয়ার, আমাদের তো এমন অনেক ইকুয়েশন আছে যেখানে পাওয়ার ফরম্যাটে থাকে। সাপোজ কাইনেটিক এনার্জি 12m ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার আছে, সো তাদেরকে কী করে করবো, তারও শর্টকাট রুল আছে। আর এখানে সবসময় মনে রাখতে হবে, যদি কোনো ইকুয়েশনে কনস্ট্যান্ট ভ্যালু থাকতো, সাপোজ এইরকম থাকলো ab/3, তাহলে এই 3 তো কোনো এরর হয় না,
এ পৃথিবীতে থাকলেও যা, চাঁদে গেলেও তাই, মঙ্গল গ্রহ গেলেও তাই, এর কোনো ত্রুটি নেই। সো তার মানে তাদেরকে কিন্তু ক্যালকুলেশনে কোনো জায়গায় রাখবো না, তারা বাদ। এরর যখন নিচ্ছে তখন তাদের কোনো ক্যালকুলেশন ধরা লাগবে না। ওকে, সো চলো নেক্সট কেস। ওকে, সো কেস নাম্বার 4 আর 5 যা ছিল, ধরো ইকুয়েশন এরকম থাকলো, x ইকুয়ালস টু a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n ডিভাইড বাই c টু দি পাওয়ার z। এরকম যদি ইকুয়েশন থাকে তাহলে তার এরার কী করে করবো? আমাকে কোশ্চেনে কী কী গিভেন দেবে? এ নির্ণয় করতে ত্রুটি কত, পার্সেন্টেজ এরর অফ এ সেটা বলে দেবে, পার্সেন্টেজ এরর অফ বি বলে দিল, পার্সেন্টেজ এরর অফ সি বলে দিল। তাহলে এদের ভ্যালুগুলোকে কী করে লিখতে হয়? ডেল এ বাই এ, পার্সেন্টেজ বলছি মানে ইন্টু 100, এটা বি, এটা বি ইন্টু 100, অ্যান্ড অলসো ডেল সি বাই সি ইন্টু 100। নাও টোটাল এক্স ক্যালকুলেট করতে ত্রুটি কত, তার ভ্যালুটা লিখবো ডেল এক্স বাই এক্স ইন্টু 100। ওকে, সো এটা ইকুয়ালস টু যার মাথায় পাওয়ার আছে তাকে আগে নিয়ে চলে এসো, পাওয়ার নিয়ে এলাম, বাকি যেমন আছে এটা ভ্যালু বসিয়ে দাও, ডেল এ বাই এ ইন্টু 100টা যেহেতু সবার সাথে কমন বাইরে পরে লিখবো, প্লাস বি, বির পাওয়ারে কত আছে এন, এনকে আগে নিয়ে চলে এসো, ডেল বি বাই বি, নিচে আছে বলে এটাকে ডিভাইড করবো, এরকম কোনো রুল নেই, এরা সবসময় যোগ করতে করতে যাব, সি আছে পাওয়ারে জেড আছে, তাহলে জেড ডেল সি বাই সি, বাইরে একটা 100 দিয়ে দাও পার্সেন্টেজ বোঝানোর জন্য, ব্যাস ডান। এই হচ্ছে শুধু তাহলে ট্রিক্স কি, যদি পাওয়ার থাকে পাওয়ারগুলো যার মাথায় পাওয়ার আছে তার আগে আগে ইন্টু করে দাও, তাহলে হয়ে গেল। তো এটা কি মানে এমনি যা তা করে একটা ট্রিক্স লাগিয়ে দিলাম তাই হয়ে গেল? একদমই কিন্তু নয়। আমরা একটা ছোট্ট ইকুয়েশন বানিয়ে নিই না, ধরো সাপোজ এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার আছে, তার মানে রুল কি বলছে, আর কিছু ধরো নেই, তার মানে তুমি যদি ডেল এক্স বাই এক্স ইন্টু 100 করো তাহলে পাওয়ারকে আগে নিয়ে চলে এসো আর এটাকে লিখে দাও ডেল এ বাই এ ইন্টু 100, ব্যাস ডান। তোমার এই ভ্যালুটা বলে দেবে, তুমি তার ভ্যালু বসিয়ে দেবে। তার মানে এই শর্টকাটটা এলো কোথা থেকে? এটা কিন্তু সেই মাদার রুল বা মাদার ফর্মুলা যেখানে আগের বার করলাম ওখান থেকেই এসছে। দেখো আমরা তো এটাকে লিখতেই পারি এক্স ইকুয়ালস টু এ ইন্টু এ, এ স্কোয়ার মানেই তো তাই। তাহলে আমরা একটা ফর্মুলা পড়লাম না, এক্স ইন্টু এ বি থাকলে কি হয়, তখন আমরা কি লিখি, ডেল এক্স বাই এক্স ইন্টু 100 ইকুয়ালস টু ডেল এ বাই এ ইন্টু 100 প্লাস ডেল বি বাই বি ইন্টু 100। তাহলে এখানেও তাই লিখবো, ডেল এ বাই এ ইন্টু 100 প্লাস ডেল এ বাই এ ইন্টু 100। এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, করে ফর্মুলা বসিয়ে দাও, তার মানে কি এলো 2 ডেল এ বাই এ ইন্টু 100। দ্যাটস ওয়াই এই ফর্মুলাটা আমরা লিখতে পাচ্ছি। এবার বারবার কেন এরম ভেঙে নেব? তার মানে এম টাইমস একে ভাঙতে ভাঙতে যেতে হবে, জেড টাইমস সম্ভব নাকি ওইভাবে, তার জন্য শর্টকাট ফর্মুলাটা ইউজ করা হচ্ছে। ওকে, সো এইগুলো একটু বুঝতে হবে, বুঝলে কি হবে, সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটা বাড়বে, ইন্টারেস্টটা গ্রো করবে, তখন নিজে থেকে নতুন নতুন প্রবলেম সলভ করার ইচ্ছাটা তৈরি হবে। আদারওয়াইজ কিন্তু কোনোদিন ইচ্ছা হবে না, ওই বোর্ডে আমরা করে দেবো, ব্যাস হ্যাঁ বেশ সহজ তো বুঝতে পারছি বলে ছেড়ে দেবে, এক্সাম আলাদা দেবে, মনে পড়বে না ছোটো ছোটো কী জন্য ছিল, প্লাস ছিল না মাইনাস ছিল, কার পাওয়ারটার জন্য কার আগে আসবে, ডিভাইড করতে হবে না ইন্টু করতে হবে, এই জিনিসগুলো মনে পড়বে না। দ্যাটস ওয়াই কেয়ারফুল। ওকে, সো কিছু এক্সাম্পল দেখি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। ওকে, সো এখানে একটা কোশ্চেন বলছে, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি পি ইজ গিভেন বাই পি ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই সি কিউব ইন্টু রুট ডি। দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট এ বি সি অ্যান্ড ডি আর 2%, 3%, 1% অ্যান্ড 2% রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন পি? এটা আমার এই অনুযায়ী 8 নাম্বার কোশ্চেন, অবশ্যই কপিটা থাকবে। এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই সি কিউব ইন্টু রুট ডি, ব্যাস এই হচ্ছে ইকুয়েশান। এখানে ইকুয়েশানের ভিতরে কাদের কাদের ভ্যালু দেয়া আছে বলছে, এ ক্যালকুলেট করতে কতটা ত্রুটি হয়েছে, এটা ক্যালকুলেট করতে ত্রুটি 2%, বি ক্যালকুলেট করতে ত্রুটি কত, কোথায় গেল 3%, সি ক্যালকুলেট করতে 1%, ডি ক্যালকুলেট করতে 2%। তার মানে কি, এটার মানে হচ্ছে ডেল এ বাই এ ইন্টু 100, এটার মানে হচ্ছে ডেল বি বাই বি ইন্টু 100, এটার মানে হচ্ছে ডেল সি বাই সি ইন্টু 100, আর এটা ডেল ডি বাই ডি ইন্টু 100। পার্সেন্টেজ এটার মানেই তো তাই। তাহলে টোটাল পি নির্ণয় করতে ত্রুটি কত, এইগুলোর যোগফল। তাহলে এদেরকে কি করে সাজাবো, ডেল পি বাই পি ইন্টু 100 ইকুয়ালস টু, যার মাথায় যত পাওয়ার আছে 2 আছে বসিয়ে দাও, 2 এ বাই এ ইন্টু 100টা বারবার লিখছি না, শেষে কমন নিয়ে নেবো, এর মাথায় আবার 2 আছে, 2 ডেল বি ওভার বি, সি নিচে আছে বলে ডিভাইড করব না, এরর মানে যোগ, পাওয়ারে 3 আছে 3 বসিয়ে দাও। এবার এক্সামে আমি এখানে বোঝাচ্ছি বলে এই জিনিসগুলো লিখছি, এক্সামে নিশ্চয়ই এগুলো লিখবো না, একেবারে গুণ করতে করতে আসবো। তাহলে 2 ইন্টু 2 4,
2 × 3 6, 6 আর 4 এখানে 10, 3 × 1 আর 3 13, আর এখানে এই রুট মানে কি পাওয়ারে হাফ, অ্যাকচুয়ালি রুট ডির মানে কি ডি টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ ইন্টু 2 1, তাহলে 13 আর 14, তার মানে অ্যান্সার আসবে 14। করেই দেখি 14 আসে কি না। ডেল সি বাই সি প্লাস এর পাওয়ার মানে হচ্ছে হাফ, হাফ নিয়ে চলে এসো, ডেল ডি বাই ডি, বাইরে একটা 100, ভ্যালু বসাও। 2 × এর এরর কত 2 প্লাস 2 × বির এরর কত, কোথায় গেল 3, বসাও 3 × 1 অ্যান্ড অলসো হাফ ইন্টু 2, তার মানে এটা আসবে 14%। 4 6 আর 4 10 আর 3 13 আর 1 14। ওকে, তো তাহলে এগুলো কিন্তু আমরা মুখে মুখে করতে পারি। আমরা এখানে বুঝছি বলে জিনিসটা লিখলাম, এক্সামে নিশ্চয় লিখবো না, কোশ্চেন দেখবো এখানে ক্যালকুলেট করে নেবো। 2 2 1 2 2 4, পাওয়ারের সাথে তার গুণ 6 6 4 10, 3 1 3 13, আর এখানে হাফ ইন্টু 2 1 14, ব্যাস ডান। কতক্ষণ টাইম লাগবে? 10 সেকেন্ড, তার বেশি না। তার মানে আমাদের নিটে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশন করি কীভাবে, পার কোশ্চেন 1 মিনিট, 1 মিনিটে পড়তে হবে, বুঝতে হবে, সলভ করতে হবে, গোল করতে হবে। কিন্তু এই টাইপের যে প্রবলেমগুলো আছে এখানে কিন্তু 1 মিনিট মোটেও লাগবে না, 30 সেকেন্ডের ভিতরে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো আমাকে টাইম বাঁচাবে, এবং এগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে কিন্তু এই কোশ্চেনগুলো। এমন নয় যে স্যার এত সহজ কোশ্চেন আসে, হ্যাঁ এত সহজই কোশ্চেন আসে, বাট সেটা বুঝলে সহজ হয়ে যায়, না বুঝলে সব থেকে কঠিন। তো দ্যাটস আমাকে বোঝাটাই হচ্ছে জরুরি, বা বোঝাটাই কাজ, মেন কাজ হচ্ছে বুঝতে হবে। নইলে এই প্রবলেমটা দিল তো এই প্রবলেমটা করলাম, যে এই ডেটাগুলো ঘুরিয়ে দিলে তখন আর পাচ্ছি না, তাহলে কি মুখস্থ করেছি, সো সেটা যেন না হয়। নাও এরকম টাইপের একটা কোশ্চেন দেয়, আর একটা জিনিস প্রথমেই আমরা শুরু করেছিলাম, এরর যদি করতে হয় তাহলে ইকুয়েশন দরকার, উইদাউট ইকুয়েশন এরর করা যায় না। বাট কিছু কিছু কোশ্চেন এমন পাবে যেখানে ইকুয়েশন গিভেন থাকবে না, তাদেরকে কি করে সলভ করব? ওকে, ধরো সাপোজ আমাকে বলে দিল কোনো একটা কোশ্চেনে মাস ক্যালকুলেট করতে কতটা এরর এসছে, মাস ক্যালকুলেট করতে এরর, দ্যাট মিনস ডেল এম বাই এম ইন্টু 100, সেটা এসছে 5%। অ্যান্ড অলসো ভলিউম ক্যালকুলেট করতে এরর এসছে, ভলিউম নয় ভেলোসিটি, ডেল ভি বাই ভি ইন্টু 100, সেটা কত এসছে 2%। নাও কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে কতটা ত্রুটি আসবে, কাইনেটিক এনার্জি, তার মানে ফর্মুলা বলে দিল না, সুতরাং ডেটাগুলো এইরকমভাবে কিন্তু লেখা থাকবে না, ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে। সো পার্সেন্টেজ এরর অফ এম ইজ 5%, পার্সেন্টেজ এরর অফ ভি ইজ 2%, নাও হোয়াট অ্যাবাউট দ্য পার্সেন্টেজ এরর অফ কাইনেটিক এনার্জি। সো আমাদের তার মানে কী করতে হবে, এই যে ডেটাগুলো দেওয়া আছে এইগুলো দিয়ে কী ফর্মুলা হওয়া সম্ভব, সেই ফর্মুলাটা ইনস্ট্যান্ট বানাতে হবে। ধরো এম আর ভি দিয়ে কাইনেটিক এনার্জি, আমরা জানি কাইনেটিক এনার্জি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, হাফ কনস্ট্যান্ট, তারপর যদি ত্রুটি হয় না তাহলে এখান থেকে লিখবো ডেল ইকে বাই ইকে ইন্টু 100, পার্সেন্টেজ বোঝানোর জন্য হাফ হাফ গট ক্যান্সেল আউট, কোনো কাজে লাগবে না, এম ইন্টু দিস ওয়ান, অ্যান্ড অলসো পাওয়ারে 2 আছে, 2 আগে নিয়ে চলে এসো, ডেল ভি বাই ভি ইন্টু 100, ভ্যালু বসাও, এটার ভ্যালু কত 5 বসিয়ে দিলাম, 2 ইন্টু এটার ভ্যালু কত 2, তার মানে 9%, ডান। ওকে, সো এই হচ্ছে কোশ্চেন ফর্মুলা না থাকলে ফর্মুলা বানিয়ে নাও। আমাকে বললো যে সাপোজ রেডিয়াস ক্যালকুলেট করতে ত্রুটি কত এসছে, তার পার্সেন্টেজ ত্রুটি হচ্ছে 2%, তাহলে স্ফেয়ারের ভলিউম ক্যালকুলেট করতে ত্রুটি কত, ভলিউমের ফর্মুলা কি, ভলিউম ভি ইকালস টু 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ, তাহলে ভলিউম ক্যালকুলেট করতে 4 3 পাই এরা সবাই কনস্ট্যান্ট, তার মানে ভলিউমের ক্যালকুলেশন করো ডেল ভি বাই ভি ইন্টু 100 ইকুয়ালস টু, এই পাওয়ারটা 3 আগে বসে গেল, ডেল আর বাই আর ইন্টু 100, এটাই হচ্ছে পার্সেন্টেজ এরর অফ আর, তার মানে 3 ইন্টু 2 6%। ওকে ডান। সারফেস এরিয়া যদি বলতো ফর্মুলা ধরতাম 4 পাই আর স্কোয়ার, তাহলে তখন অ্যান্সার হয়ে যেত 4% ত্রুটি। এইরকমভাবে আমাদের ফর্মুলাগুলো করতে হয়। আরেকটা এখানে অ্যাডিশনাল জিনিস আমরা ছোট্ট করে দেখতে পারি, ধরো অনেক সময় কোশ্চেন একটু ট্রিকি টাইপের হয়ে যায়, ট্রিকি টাইপের মিনস ধরো এইরকম কোশ্চেন দিয়ে দিল কিছু একটা পি ইকুয়েশন a টু দি পাওয়ার 2, ধরো b টু দি পাওয়ার 3 ডিভাইড বাই c টু দি পাওয়ার -12, এরকম দিয়ে দিল। তাহলে এই ফর্মুলাটা এইরকম যদি থাকে, পাওয়ারে যদি নেগেটিভ চলে আসে তাহলে কী করব, তখন কি ফর্মুলা এরকম নেগেটিভ পাওয়ার ধরে করব? অ্যান্সার হচ্ছে নো, একদমই করব না, বিকজ আমরা এরর বারবার বলছি, এররকে সবসময় আমরা প্লাস ফরম্যাটে লিখি। তাহলে এটাকে আমরা সাজিয়ে নেব a স্কোয়ার ইন্টু বি কিউব, সি নিচে হাফ আছে, মানে আমরা লিখতেই পারি সি টু দি পাওয়ার এইরকম ওপরে উঠলে। এবার ক্যালকুলেশন করো, 2 ইন্টু এর এরর, 3 ইন্টু বির এরর, হাফ ইন্টু সির এরর, যোগ করতে করতে যাও।
তাহলে ইকুয়েশন পাওয়ারে যদি এরকম নেগেটিভ চলে আসে তাহলে সেটাকে ওপরে থাকলে নিচে পাঠিয়ে দেবে, নিচে থাকলে ওপরে পাঠিয়ে দেবে। ওকে, ব্যাস রান। তারপরে আমাদের নর্মাল রুলে করবে। তা যদি না করি তাহলে এররে কিন্তু নেগেটিভ চলে আসবে। সো অনেক বই আছে, অনেক বইতে এই জিনিসগুলো নেগেটিভ দিয়েই করে, বাট যখন এররের ক্যালকুলেশন করা হয় তখন কিন্তু নেগেটিভ সাইন আসে না, এরর সবসময় প্লাস ফরম্যাটে থাকে। ওকে, সো তখন ইকুয়েশনটাকে জাস্ট শুধু একটু রিঅ্যারেঞ্জ করে নেবে। ওকে, ডান। সো এই হচ্ছে মোটামুটি কোশ্চেন, আর এখান থেকে আমি আলাদা কোশ্চেনের শিট দিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি আমাদের ফ্রি মক টেস্ট সিরিজটা আগেরবার আমরা করেছিলাম 2022-এর জন্য, সো প্রচুর ভালো রেসপন্স পাওয়া গিয়েছিল। তো এই বছর আমরা চালু করব 2023-এর জন্য ফ্রি মক টেস্ট, পার উইক মক টেস্ট হবে। এই উইক আমরা যতটুকু পড়বো পুরো একদম যেমন কোচিং সেন্টারে পড়া হয়, তো সেই ফিল অ্যান্ড ফ্লেভারের সাথে সাথে আমরা পড়বো, একদম পুরো মজা নিতে নিতে পড়বো। থিওরি পড়বো, বুঝবো, বাড়িতে প্রবলেমে প্র্যাকটিস করার জন্য শিট দিয়ে দেবো, আর এভরি উইক টেস্ট। তো সেই টেস্টে জয়েন করার জন্য অবশ্যই সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড প্রচুর প্রচুর শেয়ার করতে হবে নিজের ফ্রেন্ডদের, যারা এই লাইনে পড়তে চাইছে বা পড়ছে, সো যাদের সত্যিই খুব দরকার, সো তাদেরকে ভিডিও শেয়ার করতে হবে। সো আমরা খুব তাড়াতাড়ি, সো তোমাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করছে, সো কত তাড়াতাড়ি আমরা মক টেস্ট চালু করবো। ওকে, সো যেমন রেসপন্স পাবো সেই অনুযায়ী আমরা তাড়াতাড়ি মক টেস্টগুলো চালু করবো। সো আগের বারে যদি কোনো চেনা জানা কেউ থাকে যারা আমাদের কোর্স জয়েন করেছিল, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, আবারও মনে করিয়ে দিই, সো তাদের কাছ থেকে শুনে নেবে যে কত কত কোশ্চেন কমন পেয়ে মানে সেখান থেকে পাওয়া গিয়েছিলো। আর নইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, টেলিগ্রাম চ্যানেলে তার সব ডিটেলস পেয়ে যাবে। ওকে, সো আর খুব তাড়াতাড়ি আমাদের বই লঞ্চ হচ্ছে, সো সেই বইয়ের কিছু ফ্রি কপি বা স্যাম্পল কপি থাকবে, তো সেগুলো যদি কালেক্ট করতে হয় তার ক্রাইটেরিয়া বা হোয়াট এভার কোয়ালিফিকেশান বা সামথিং, তো সেগুলো আমরা টাইমের সাথে সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের থ্রু দিয়ে আমরা সেগুলো জানিয়ে দেবো। তো সাথে থাকতে হবে। ওকে, আর প্রচুর প্রচুর পড়াশোনা করতে হবে। তাই যে যা কে কোথায় কি বলছে, না তোর দ্বারা হবে না, তুই পারবি না, ধর এই করে কি হবে, একটা বছর সময় নষ্ট, তাদেরকে যোগ্য জবাব দেবে। একটা বছরে এই যে সময়টা নষ্ট করছি করে, তার পরের বছর যখন নিটটা ক্র্যাক করব, করে তার 4 বছর পরে বা 4.5 বছর পরে যখন সাদা ড্রেসটা গায়ে পরে গলায় যখন স্টেথোস্কোপটা ঝুলবে, তখন তার সামনে গিয়ে একবার বলবে দেখ করে দেখিয়েছি। সো এইরকম একটা মনের জোর নিয়ে এগোতে হবে, ঠিক আছে? সো প্রচুর প্রচুর পড়াশোনা করা, আর যার যে টাইপের একাডেমিক হেল্প লাগবে আমাকে অবশ্যই বলো, আমি সবসময় আছি হেল্প করার জন্য। ওকে, সো চলো পড়াশোনা করতে থাকো, টাটা।